প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা কভার করব এইচএসসির যে ফিনান্স প্রথম পত্র রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থের সময় মূল্য, মানে তৃতীয় অধ্যায়। এটা কিন্তু আমরা এই 9-10-এও যাদের ফিনান্স ছিল, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিল, তাদের কিন্তু অবশ্যই এই অধ্যায়টা পড়া হয়েছে। তাহলে এর থেকে একটু আমাদের এই অ্যাডভান্স জানতে হবে, তাহলে এই পুরো অধ্যায়টা আমরা কভার করতে পারবো। মূলত আজ এই অধ্যায়ের যে আমাদের সূত্রগুলো রয়েছে এবং কিভাবে সেগুলো আসে তার ব্যাখ্যা করব সম্পূর্ণ, তারপরে আমরা গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে তা সলিউশন করব। আচ্ছা, এই অধ্যায়ের প্রথম নামটা থেকে আমাদের বুঝতে হবে যে অর্থের সময় মূল্য। আমাদের সময়ের সাথে সাথে যে অর্থের যে একটা পরিবর্তন, সময়ের সাথে সাথে যে অর্থের যে একটা তারতম্য সৃষ্টি হয়, সেটাকেই আমরা বলতে পারি অর্থের সময় মূল্য। সময়ের সাথে সাথে অর্থের যে একটা এই বৃদ্ধি বা হ্রাস, এটাকে আমরা অবশ্যই বলবো অর্থের সময় মূল্য। এই অর্থের সময় মূল্যর কথার প্রেক্ষিতে এসে যায় আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য। তাহলে এইখানে আমাদের অনেকগুলো আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র রয়েছে এবং বর্তমান মূল্য নির্ণয় সূত্র রয়েছে। ভবিষ্যৎ মূল্য আমাদের বের করতে হয় মূলত গুণ প্রক্রিয়ায়। এটা বেশ ইম্পর্টেন্ট একটা কথা, আমাদের এই কথাটা মনে রাখলে সূত্রগুলো আমাদের ক্রিয়েট করতে সুবিধা হবে। আমি চাইবো যে এইখানে প্রত্যেকটি সূত্রই একদম লজিক অনুযায়ী তোমাদের বুঝিয়ে দিতে, যেন মুখস্থ না করতে হয়। আচ্ছা, তাহলে কি বলেছি, ভবিষ্যৎ মূল্য যেহেতু আমাদের বেশি এই অ্যামাউন্টকে বোঝায় বা বেশি টাকাকে বোঝায়, তাহলে আমরা মনে রাখবো এইভাবে যে ভবিষ্যৎ মূল্য বের করতে গুণ করে। আর বর্তমান মূল্য বিষয়টা যেহেতু কম ব্যালেন্সকে বোঝায় বা কম টাকাকে, তাহলে আমরা এভাবে মনে রাখবো যে বর্তমান মূল্য ভাগ করে আমাদের বের করতে হয়। বর্তমান মূল্য আমরা ভাগ করে বের করি, এর জন্যই এই দুইটা নোট আমি সাইড নোট লিখে রেখেছি। আচ্ছা, এখন এইদিকে এই দুইটা সূত্র এবং এইদিকে এই দুইটা সূত্র আমাদের একদম এই ছোটো ক্লাস থেকেই ছিল, মানে একদম 9-10-ই ছিল। তাহলে এইগুলো আমাদের মাঝে মাঝে আসে, ইন্টারমিডিয়েটে আসে, যার জন্য লিখলাম যে আমাদের প্রথম সূত্রটা হচ্ছে যে FV ইকুয়াল PV ইন্টু 1+I⁻n। এটা হচ্ছে আমাদের বছরের সূত্র। যখন আমাদের বলবে যে ভবিষ্যৎ মূল্য বের করো, কিন্তু আমাদের উদ্দীপকে বা প্রশ্নে বছর দেওয়া থাকবে, কোনো মাস উল্লেখ থাকবে না বা বার্ষিক উল্লেখ থাকবে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যখন ভবিষ্যৎ মূল্য বের করতে বলবে কিন্তু মাসের কথা উল্লেখ থাকবে, যেখানে চক্রবৃদ্ধি হয় মাসে, তাহলে যদি মাস উল্লেখ থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। জাস্ট এইভাবে মনে রাখবো, যখন মাস প্রশ্নে বলা থাকবে তখন আমরা জাস্ট যেখানে দেখিব আই, এটাকে আমরা এম দ্বারা কী করব, ভাগ করব। যেখানে দেখিব আই, এম দ্বারা ভাগ করা যায়, এবং এন আর এম হচ্ছে আমাদের দুই ভাই, এই টেকনিক আমরা মনে রাখতে পারি। যেখানে দেখিব আই, এম দ্বারা ভাগ করা যায় এবং এন আর এম দুই ভাই, যার জন্য আমরা এদেরকে গুণ আকারে রাখবো, কারণ এই এম এর কাজটা আমাদের পরবর্তী সূত্রগুলোতে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, মাস বলা থাকলে আমরা এটা অ্যাপ্লাই করবো। এখন যদি বর্তমান মূল্য বলতো, আমি তো বলেইছি বর্তমান মূল্য আমাদের ভাগ প্রক্রিয়া বের করতে হয়, তাহলে উপরে থাকবে আমাদের ভবিষ্যৎ মূল্য, আর এটাকে আমরা ভাগ করব এই অংশটার দ্বারা, 1+I⁻n এটার দ্বারা। এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্য নির্ণয়, মানে বছরের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় সূত্রটা বা বাৎসরিক বলা থাকলে। আর যদি মাস উল্লেখ থাকে প্রশ্নে, তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যে আগের টেকনিক, মাস থাকলে যেখানে আই থাকবে এটাকে এম দ্বারা ভাগ করবো এবং এন আর এন গুণ আকারে রাখবো, তাহলে আমাদের সূত্র ক্রিয়েট হয়ে যাচ্ছে। সূত্রটা এরকম, তাহলে এই PV ইকুয়াল FV ডিভাইডেড 1+I/m এবং পাওয়ার হিসেবে থাকছে mn অথবা n ইন্টু m। আচ্ছা, এই হচ্ছে আমাদের যে এই ছোট সূত্রগুলো বা বেসিক সূত্রগুলো। এখন আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স বলতে বোঝাচ্ছে এটাই যে এই অধ্যায়ের মধ্যে আমাদের কিস্তির ক্ষেত্রে বলা হয়ে থাকে যে কিস্তির ক্ষেত্রে বর্তমান মূল্য বের করো, বর্তমান মূল্য বের করো এবং কিস্তির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য বের করো, এইভাবে প্রশ্নে বলে। যার জন্য আমাদের দেখতে পাচ্ছ যে এ কথাটা এখানে অতিরিক্ত যোগ হয়েছে উভয় পাশেই, পিবির পাশে এবং এই FVর পাশে। এতে মূলত আমাদের এনুইটি, যার দ্বারা মূলত আমাদের বৃত্তিকে বোঝানো হয়েছে, বা আমরা এখানে এটাকে ইনস্টলমেন্টও ডাকতে পারি, কিন্তু আমরা ভাববো যে এ দ্বারা মূলত এনুইটি বা বৃত্তিকে বোঝানো হয়েছে বা কিস্তির পরিমাণকে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, যদি আমাদের কিস্তির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়, তাহলে জাস্ট একটুখানি একটা ফর্মুলা আমরা মনে রাখবো, তাহলে ইজিলি এই চারটা সূত্র আমরা রপ্ত করতে পারবো, এই চারটা সূত্র রপ্ত করতে পারবো। আর এই কিস্তির ক্ষেত্রে বর্তমান মূল্য বের করার একটা আমাদের টেকনিক রয়েছে। এই হচ্ছে মূলত আমাদের টেকনিকগুলা, যে কিস্তির ক্ষেত্রে সূত্রটি আমরা কীভাবে মনে রাখবো। একটু যদি খেয়াল করে দেখতে পারবে যে আমরা এই যে একটা অংশ, এই একটা অংশ থেকে আমরা এক বাদ দিয়েছি। ভবিষ্যৎ মূল্য যতবারই বের করেছি কিস্তির ক্ষেত্রে, আমরা একটা অংশ থেকে এক বাদ দিয়েছি, একটা অংশ থেকে এক বাদ দিয়েছি। তাহলে আমাদের থিওরিটা এরকম
যে কিস্তির ক্ষেত্রে যখন আমরা ভবিষ্যৎ মূল্য বের করব তখন একটা অংশ থেকে আমাদের এক বাদ দিতে হবে। এই একটা অংশ দ্বারা আমি এটাকেই বুঝিয়েছি, একটা অংশ থেকে আমাদের এক বাদ দিতে হবে। এটা আমাদের বর্তমান এই ভবিষ্যৎ মূল্য যদি নির্ণয় করি কিস্তির ক্ষেত্রে, একটা অংশ বলতে আমি এইটাকে বুঝিয়েছি যে 1 যোগ i পাওয়ার n, এটাকে আমরা বলবো একটা অংশ। তাহলে আমরা একটা অংশ থেকে এক বাদ দিব, তাহলে প্রথমেই হবে আমাদের একটা অংশ, তার থেকে এক বাদ দিব, তার থেকে আমরা এক বাদ দিব। এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের টেকনিকটা। আর বর্তমান মূল্য টেকনিকটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ যে এক থেকে একটা অংশ বাদ পড়েছে, এক থেকে একটা অংশ বাদ পড়েছে। তাহলে এটাকে মনে রাখবো এইভাবে যে এক থেকে একটা অংশ আমাদের বাদ দিতে হবে। আর একটা অংশ বলতে আমি এটাকেই বোঝাচ্ছি এখানে যে 1 যোগ i পাওয়ার n, এটা হচ্ছে আমাদের একটা অংশ। আচ্ছা, আর যদি মাসের ক্ষেত্রে হয় কিস্তি হোক, কিন্তু মাসে যদি আমি কিস্তিটা পরিশোধ করি তাহলে আমাদের এই একটা অংশ তখন আর এটা থাকবে না, হয়ে যাবে এটা, এখানে এম অতিরিক্ত আসবে। কারণ আমি তো বলেইছিলাম যেখানে এম এর অস্তিত্ব আসবে সেখানে এই কাজটা করতে হবে, আইকে এম দ্বারা ভাগ করতে হবে এবং এন আর এম হবে 2 ভাই। এই হচ্ছে আমাদের টেকনিক। আর যদি এম না থাকে তাহলে তো আমরা এটাকেই আমরা একটা অংশ বলতে বুঝবো। এখন আমরা তাহলে সূত্রগুলি বিশ্লেষণ করি। আচ্ছা, তাহলে আমি যেহেতু কিস্তির ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্য আমরা বের করবো, তাহলে আমরা এখানে এ লিখবো, আর এখানে এ থাকলে অবশ্যই এখানে এ লিখবো। আর এই দ্বারা মূলত এনুইটিকে বা কিস্তি বা বৃত্তিকে বোঝানো হয়েছে। কিস্তি থাকলে অবশ্যই আমাদের এখানে আয় থাকবে, কারণ কিস্তির সাথে সুদের হার একদম অতপ্রতভাবে জড়িত। এ থাকলে আমাদের আয় আনতে হবে, এটা আমাদের একদম মুখস্থ করে রাখতে হবে যে কিস্তিতে আমরা লেনদেন করব, এখানে সুদের হার থাকবে না, এটা আসলে অকল্পনীয়। তাহলে যেখানে আমাদের এ থাকবে এটাকে অবশ্যই আয় দ্বারা ভাগ করবো। আচ্ছা, তারপরে দেবো গুণ চিহ্ন, তারপরে আমি একটা ব্র্যাকেট ইউজ করবো, তারপরে যে আমাদের টেকনিকটা যে একটা অংশ থেকে এক বাদ দিতে হবে। এখন কথা হচ্ছে এই সূত্রটা আমি কখন ক্রিয়েট করবো বা কখন অ্যাপ্লাই করবো, কোথায় অ্যাপ্লাই করবো? যখন আমাদের কিস্তি বের করতে হবে, কিন্তু কিস্তিটা দিব আমরা বাৎসরিক, প্রতি বছর একদম শেষে আমরা কিস্তিটা পরিশোধ করবো, এরকম যদি বলে তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। যদি বলে প্রতি বছর শেষে আমরা কিস্তি পরিশোধ করব, তাহলে এই সূত্রটা ব্যবহার করব, তাহলে তার ভবিষ্যৎ মূল্য এইভাবে বের করতে হবে। আর যদি বলে যে প্রতি বছরে আমরা এই কিস্তি পরিশোধ করব কিন্তু বছরের শুরুতে, তাহলে তার ভবিষ্যৎ মূল্য কত হবে বের করো। আমরা কিস্তি পরিশোধ করব প্রতি বছর শুরুতে, বছরের বা প্রথম তারিখে, শুরুতে বা প্রথম তারিখে এরকম বলতে পারে, প্রথম তারিখে অথবা শুরুতে এরকম বলতে পারে। তাহলে আমাদের এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে যে এখন হুবহু আগের মতোই, জাস্ট অতিরিক্ত একটা অংশ গুণ আকারে থাকবে। এই এখানে যা ছিল বছরের শেষের ক্ষেত্রে তাই এই পুরো অংশের সাথে শুধু আরেকটা অংশ আমাদের গুণ আকারে রাখতে হবে, শুধু শুরুতে বা প্রথম বলা থাকলে 1 যোগ i এতটুকু অংশ আমরা গুণ আকারে রাখবো। আমরা এটাকে মজার ছলে একরকম বলতে পারি যে একটা লেজ অতিরিক্ত আনতে হবে যখন শুরুতে বা এই প্রথম বলা থাকবে, তাহলে এই লেজ বলতে এটাকে বুঝেছি 1 যোগ i। আচ্ছা, তারপরে এরকম বলা থাকতে পারে যে মাসের ক্ষেত্রে, মাসে আমরা কিস্তি প্রদান করব, তাহলে তার ভবিষ্যৎ মূল্য কত হবে বের করো। তাহলে মাসের ক্ষেত্রে যদি বলে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব, কিন্তু অবশ্যই হতে হবে মাসের শেষে, প্রথম বলা থাকলে হবে না। শুধু যদি মাস বলা থাকে তাহলে কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা প্রথমে লিখবো একটা অংশ, তার থেকে এক বাদ দিব। আর এই টেকনিক তো বলেইছি যে আমরা এখানে এ থাকলে আমরা এখানে এ লিখবো, কারণ এ তারা মূলত কিস্তি বোঝানো হয়েছে। আর একে অবশ্যই আই দ্বারা ভাগ করতে হবে, আর যেখানে আই থাকবে অবশ্যই এম দ্বারা ভাগ করতে হবে, আর এন যেখানে থাকবে সেখানে এম গুণ হবে। হচ্ছে আমাদের টেকনিকটা। আচ্ছা, আর তারপরে আমরা আরেকটা সূত্র, সর্বশেষ সূত্রটা এখন বিশ্লেষণ করব। সেটা এখানে যা ছিল তাই লিখেছি, এর সাথে শুধু অতিরিক্ত আমাদের একটা অংশ এনেছি। কেন এনেছি? কারণ প্রশ্নে বলবে যে মাসের প্রথম তারিখে, বা প্রশ্নে বলা থাকবে এরকম যে মাসের প্রথম তারিখে, প্রশ্নে এরকম বলবে মাসের প্রথম তারিখে বা মাসের শুরুতে এরকম বলা থাকবে প্রশ্নে। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব ভবিষ্যৎ মূল্য বের করতে গেলে। এখানে যা ছিল তাই লিখেছি, দেখতে পাচ্ছ, শুধু অতিরিক্ত একটা অংশ নিচ্ছি। কিন্তু আমি তো অতিরিক্ত একটা অংশ বলছিলাম এটাকে যে 1 যোগ i। এখন প্রশ্ন হচ্ছে কেন এম আসলো? এই কথা হচ্ছে যেহেতু এখানে মাসের উপস্থিতি পেয়েছি, আমরা আয় দেখলেই এম দ্বারা ভাগ করবো। হচ্ছে আমাদের টেকনিকটা। তাহলে মেইন টেকনিক হচ্ছে আমাদের একটা অংশ থেকে এক বাদ, একটা অংশ থেকে এক বাদ। এইভাবে আমরা ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে কিস্তির যে সূত্রগুলো তা আমরা ক্রিয়েট করতে পারবো নিজে নিজে। আচ্ছা, তারপরে বিশ্লেষণের বাকি রয়েছে আমাদের বর্তমান মূল্যটা। কিস্তির ক্ষেত্রে বর্তমান মূল্য বের করতে হবে, যার জন্য আমাদের এখানে এ লিখতে হবে। প্রত্যেকটি সূত্রের পাশে দেখতে পাচ্ছ যে আমি এ লিখে গেছি। সেম আগের কথা, যেহেতু এ রয়েছে, একে আমরা আয় দ্বারা ভাগ করবো, একে অবশ্যই আমরা আয় দ্বারা ভাগ করব। আর যেহেতু আমরা বর্তমান মূল্য নির্ণয় করব, প্রথমে আমাদের লিখতে হবে একটা অংশ, এক থেকে একটা অংশ বাদ দিতে হবে। এই হচ্ছে আমাদের কথা যে এক থেকে একটা অংশ বাদ দিতে হবে। কিন্তু এখানে একটু এডিশনের বিষয় হচ্ছে, এটা আমি তো একটা অংশ বলতে এটাকে বুঝিয়েছিলাম যে 1 যোগ i পাওয়ার n।
এখন কথা হচ্ছে একটা অংশ বলতে তো এতটুকু বোঝা যাচ্ছে, তাহলে এটা কেন আসলো? আমরা এইভাবে ট্রিকি হতে মনে রাখবো যে প্রথম দিকে যদি আমাদের 1 থাকে তাহলে এটা এই পুরো অংশের উপরে ভাগাকারে চলে যায় এইভাবে। এখানে 1 আছে বিধায় পুরো অংশের উপরে ভাগাকারে চলে যাবে, কারণ বর্তমান মূল্যের ক্ষেত্রে আমাদের এরকমই হয় যে এখানে একটা 1 থাকে এবং 1কে আমরা ভাগ করি এই অংশটার দ্বারা। এই হচ্ছে আমাদের টেকনিকটা। কিন্তু এই দিকে তো আর আসলে প্রথম দিকে এখানে 1 ছিল না, যার জন্য আমরা উপরে লিখতে পারি না, এভাবে মনে রাখতে পারি। তাহলে মেন টেকনিক কি, 1 থেকে একটা অংশ বাদ দিব আমরা। 1 থেকে একটা অংশ বাদ, এটা হবে আমাদের বছর অন্তে বা বছরের শেষে যদি আমাদের কিস্তি পরিশোধ করা হয় তাহলে তার বর্তমান মূল্য নির্ণয় সূত্রটা হবে এটা। আর যদি বলে বছরেই, কিন্তু বছরের আমাদের প্রথম তারিখ হবে বা এই বছরের শুরুতে, তাহলে আমাদের হবে এইটা। এখানে যা ছিল তাই লিখেছি, অতিরিক্ত একটা অংশ লিখেছি গুণাকারে 1 যোগ আয়, এটা আমাদের গুণাকারে লিখতে হবে যদি বছরের প্রথম তারিখ বা শুরুতে কিস্তি পরিশোধ করে তাহলে। এরকম বলবে যে কিস্তি আমরা বছরের শুরুতে বা প্রথম তারিখ পরিশোধ করব, তাহলে তার বর্তমান মূল্য নির্ণয় করো, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি বলে মাসে প্রতি মাসে বা মাসের শেষে আমার কিস্তি পরিশোধ করব, তাহলে তার বর্তমান মূল্য বের করো, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব। যে এটাই জাস্ট খালি আমরা এই এখানে যেখানে দেখবো আয়, এটাকে আমি এম দ্বারা ভাগ করে নিব এবং 1 থেকে একটা অংশ বাদ দিব, এবং একটা অংশ বলতে আমি এটাকে বুঝিয়েছি। এটা বড় হওয়ার কারণ হচ্ছে যে মাস বলেছে, যার জন্য আমাদের এম আসবে, আইকে এম দ্বারা ভাগ করবো এবং এন আর এমকেও গুণাকারে রাখবো। আচ্ছা, সর্বশেষটি হচ্ছে আমাদের এই মাসের শুরুতে যদি প্রশ্ন বলে, মাসের শুরুতে বা প্রথম তারিখ যদি বলে, তাহলে আমাদের এই সূত্রটা লিখতে হবে। এই মাসের শেষের সূত্রটা জাস্ট অতিরিক্ত আকারে আমরা এটা লিখে নিব যে 1 যোগ আয় ভাগ এম, এই অংশটা গুণাকারে রাখবো পুরো অংশের সাথে, তাহলে আমাদের এই সূত্রটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এই ভেকা থেকে এতটুকু আমরা ক্লিয়ার হতে পারলাম যে কিভাবে নিজে নিজে প্রশ্নের প্যাটার্ন বুঝে আমরা আমাদের সূত্রগুলো ক্রিয়েট করব মুখস্থ না করে। এখন আমরা যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো এবং নিজেরাই সূত্র তৈরি করতে পারবো।